প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের ডায়রিয়ার সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর আহমেদ নাজমুল আনাম 1977 সালের অক্টোবরে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি কুর্মিটলা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। ডায়রিয়া একটি খুব কমন একটি রোগ। তো সেই সমস্যাটি যখন একটি শিশুর ক্ষেত্রে হয়, কারণগুলো কি কি পেছনের? আসলে এই ডায়রিয়া যেটা আমাদের দেশে প্রেক্ষাপটে, যে মোস্টলি 2 বছরের নিচে ডায়রিয়া হওয়ার মূল কারণই ভাইরাল, আমরা বলবো ভাইরাস, রোটা ভাইরাস। আপনি অবশ্যই জানেন, সবাই জানে। তো এটার জন্য আসলে মূল কারণ হচ্ছে যে ব্রেস্ট ফিডিং যদি যেই বাবুগুলো না করে, যারা অন্যান্য জিনিস খাওয়া শুরু করে, ফর্মুলা বিভিন্ন মিল্ক আছে, আনহাইজেনিক পরিবেশে যেই বাবুগুলো খাওয়ানো হয়, মোস্টলি তারাই এই ডায়রিয়াতে আক্রান্ত হন। এই মেনলি ভাইরাল ডায়রিয়া। তবে আরও কিছু কারণ আছে এই ডায়রিয়ার পিছনে। আমরা কিছু জীবাণু লাইক কম্পাইলোব্যাক্টার আছে, ভিব্রিও কোলেরি আছে, সালমোনেলা আছে, শিগেলা আছে। তবে আমরা বলবো 2 বছর নিচে মোস্টলি ইট ইজ ভাইরাল, মোস্টলি ভাইরাল। আচ্ছা, তো একটি শিশু যখন ডায়রিয়া হয়ে যায় একটি শিশুর ক্ষেত্রে, তখন আসলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং কোন কোন লক্ষণগুলো দেখে আসলে খুব উদ্বিগ্ন হবার বিষয় আছে বা উদ্বিগ্ন হওয়ার বিষয় নেই, এটি একটু আমাদের বুঝিয়ে বলবেন। তো আমরা বলবো যে ডায়রিয়া ডেফিনেটলি আমরা বলবো যে তার পানি শূন্যতা বা পানি ঘাটতির কোনো ফিচার আছে কিনা সেটা আমাদের জানতে হবে। তাহলে একটা মা তার বাসায় বসে কি বুঝবেন? আমরা কিছু, আপনি জানেন যে কিছু ফিচার আছে, আমাদের কিছু কি সাইন আছে। আমরা বলবো যে 4টা জিনিস আমরা মনিটর করতে বলবো। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, বাচ্চাটা কি সুস্থ সবল আছে না একটু নেতিয়ে পড়ছে। 2 নম্বর হচ্ছে সে পানির চাহিদা কিরকম আছে, একটা সে নর্মালি পানি খাচ্ছে নাকি সে আগ বাড়িয়ে সে নিজে পানিটা খেতে যাচ্ছে না খেতেই পারছে না। যখন এই ধরনের জিনিসগুলো হবে তখন আমরা বুঝবো যে সে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। তখন আমরা আরেকটা জিনিস দেখে, আমরা স্কিন পিঞ্চিং দেখে, এটা হয়তো মা বাবারা মনিটর করতে পারবে না, প্রস্রাব হচ্ছে কিনা, যেটা মা বাবারা করতে পারেন। খুবই ইম্পর্টেন্ট যে ওনারা দেখবেন যে প্রস্রাবটা কমে যাচ্ছে কিনা। যদি প্রস্রাব কমে যায় তাহলে ওনাকে বুঝতে হবে উনি যতটুকু খাওয়াচ্ছেন বাচ্চার ঘাটতি পূরণ হচ্ছে না। সুতরাং তাকে অবশ্যই সেক্ষেত্রে উদ্বিগ্ন হতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, তো এই যে একজন মা যিনি এই জাতীয় সমস্যা নিয়ে আপনাদের কাছে যখন আসে, তখন আপনাদের তাৎক্ষণিকভাবে করণীয় কি থাকে? তাৎক্ষণিক আমরা যখন আসে আমাদের কাছে, আমরা আসলে তখন ক্যাটাগরাইজ করার চেষ্টা করি। যে আমি বলছিলাম যে এই ডায়রিয়া, অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, আমরা সাধারণত 3টা ক্যাটাগরাইজ করি। এটা হচ্ছে নো সাইন, সাম সাইন এন্ড সিভিয়ার ডিহাইড্রেশন। মানে এই ডায়রিয়ারও কিছু ক্যাটাগরি আছে, জি। তখন আমরা যেটি মেইনটেইন করি, আমরা তখনই এট এ গ্ল্যান্স আমরা বোঝার চেষ্টা করি যে উনি কোন ক্যাটাগরিতে আছেন। যদি নো ডিহাইড্রেশন হয়, আমি যে প্যারামিটার বলবো, অ্যাপিয়ারেন্স বাচ্চা নরমাল থাকবে, মা বলবে স্যার ঘন ঘন পায়খানা হচ্ছে কিন্তু there is no sign of any dehydration, সে নরমালি খাচ্ছে, তার স্কিন পিঞ্চিং যেটা দেখছি সেটা নরমাল আছে এবং তার কান্নাকাটি করলে তার চোখে পানিও আছে, তাতে বুঝবো যে তার পানি শূন্যতা হচ্ছে না। তখন আমরা যেটা বলি, আমরা তাকে শুধুমাত্র ওটস স্যালাইন খেতে বলি। আপনি জানেন যে ডায়রিয়ার মূল চিকিৎসা আসলে যতটুকু পানি বেরিয়ে যাচ্ছে আমরা ততটুকু স্যালাইন তার ঘাটতি পূরণ করতে বলবো। তাহলে আমরা বলবো যে 2 বছরের নিচে প্রতিবার পাতলা পায়খানার পরে 10 থেকে 20 চামচ উনি ওটস স্যালাইন খাবেন। আর 2 বছর উপরে 10 বছর পর্যন্ত 20 থেকে 40 চামচ উনি স্যালাইন খাবেন। এরপরে 10 বছর পর যতটুকু খেতে পারে। তাহলে ওটস স্যালাইন ইজ এ মাস্ট। সেই সাথে যদি 2 বছরের নিচে হয় আমরা বলবো ঘন ঘন ব্রেস্ট ফিডিং করতে। তাহলে এই ব্রেস্ট ফিডিংটা আসলে বলা উচিত প্রথমে, এটা উনি জোরদার করবেন। সেই সাথে প্রতিবার পাতলা পায়খানা, এটাকেই বন্ধ করে দিচ্ছে। আমি বলবো যে এটা একেবারেই ভুল ধারণা। বরং ব্রেস্ট ফিডিং এ তার মূল চাবিকাঠি যেটা তার ডায়রিয়া, there are some exceptions, সেগুলোতে আমরা যাচ্ছি না, কিন্তু ডেফিনেটলি ব্রেস্ট ফিডিং এর কোনো বিকল্পই নাই ডায়রিয়ার প্রিভেনশন। আচ্ছা, আর কি কি ক্যাটাগরি রয়েছে যেটি? আচ্ছা, আরেকটা আছে সাম ডিহাইড্রেশন এবং সিভিয়ার ডিহাইড্রেশন। আমরা বলি নো সাইন এবং সাম ডিহাইড্রেশন বাচ্চা মা বাবারা বাসায় ম্যানেজ করতে পারবেন, কিন্তু যদি সিভিয়ার ডিহাইড্রেশনে চলে যায় সেগুলো আমরা বুঝবো কি করে? আপনি যেটা বলছেন প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চার স্কিন পিঞ্চিং আমরা দেখি সেটার একদমই খারাপ অবস্থা, বাচ্চা লেথার্জিক হয়ে গেছে, মা বলছে একদম নেতিয়ে পড়েছে আমার বাচ্চা, আমরা বুঝবো যে অবশ্যই প্রবলেম আছে। এবং যখন আমরা তাকে খেতে দেই, একটু স্যালাইন দিই, সে দেখছে নিতেই পারছে না, তাহলে আমরা বুঝবো সেই পর্যন্ত যাবার আগেই যাওয়া উচিত। এর আগেই যদি মা প্রথমে যদি নো ডিহাইড্রেশন বা নো সাইনে ম্যানেজমেন্টটা মা বাসায় চালু করে দিতে পারতেন, তাহলে
হয়তো ওই সাম ডিহাইড্রেশন বা সিভিয়ার নিয়ে আমাদের কাছে আসারই প্রয়োজনই হতো না। আচ্ছা, তো যখন এই জটিল অবস্থাটা নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা সেই রোগীটিকে ম্যানেজ করেন? আমরা যেটা করি, যেটা সিভিয়ার ডিহাইড্রেশন আমরা করি, সেটা আমরা অবশ্যই যেটা আমরা ক্যাটাগরিজ করে যদি দেখি এখনই আর্জেন্টলি ওনার আইভি স্যালাইন লাগবে, আমরা এটাকে 2 ভাগে ভাগ করি। যদি 1 বছরের নিচের বাচ্চা হয় আমরা স্যালাইনটা টোটাল ভাগ করে 100 ml, যত কেজি তত ধরেন যদি একটা 6 কেজির বাচ্চা আসে আমরা 600 ml স্যালাইন আগামী 6 ঘন্টায় 1 বছরের নিচে হলে ওভাবে দিই। যদি 1 বছরের উপরে হয় তাহলে একইভাবে, যদি ওই বাচ্চাটার ওজন হয় 12 কেজি তাহলে 1200 স্যালাইন আমরা আগামী 3 ঘন্টায় দিই। আমরা একটা ভাগ করে দিই। 1 বছরের নিচে হলে 6 ঘন্টায়, 1 বছরের উপরে হলে 3 ঘন্টায়। আচ্ছা, এর মাঝখানে কি যে বাচ্চাটি ব্রেস্ট ফিডিং করানো হচ্ছে, যে বাচ্চাটিকে, তার কি ব্রেস্ট ফিডিং চলতে থাকবে? খুবই সুন্দর প্রশ্ন। আমরা বলবো তার যে নরমাল অ্যাক্টিভিটি সেটা তার চলবেই। উনি ব্রেস্ট ফিডিং করাবেন এবং অনগোয়িং যে লস, ওই মুহূর্তে যদি পায়খানা হয় উনি ওনার মতো সে একই হিসাবে 10 থেকে 20 চামচ বা 20 থেকে 40 চামচ যেভাবে আমি বলেছিলাম উনি ওনার স্যালাইন উনি খাইয়ে যাবেন। এটা ওনার চলবে। সাথে আমরা তার প্যারালালি আমরা আইভি স্যালাইনটা তাকে এনশিওর করলাম যাতে তার কোনোভাবেই ডিহাইড্রেশনটা না হয়। পরবর্তীতে আমরা ফলো আপ করবো। যদি এটা পরে সাম ডিহাইড্রেশনে যায় তাহলে আমরা সাম ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট দেবো। আর যদি দেখি না ওটা একদম নো ডিহাইড্রেশন চলে গেছে, আমরা মা বাবাকে বলবো যে আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনারা বাসায় ম্যানেজ করছেন সেটি ঠিক আছে। আচ্ছা, তো কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা আসলে সেটাই চাই যে প্রতিরোধটা যাতে আমাদের যারা রোগী আছেন বা দর্শক আছেন তারা যাতে সে সম্পর্কে জানেন। তো প্রতিরোধের বিষয়, শিশুদের ডায়রিয়ার ব্যাপারে আমরা ডেফিনেটলি প্রথম 1 নম্বর আমাদের যেটা বলতে হয় ব্রেস্ট ফিডিং। আমি বলবো যে সবাইকেই 6 মাস পর্যন্ত বা 2 বছর পর্যন্ত আমরা বলি, তার মধ্যে 6 মাস তো মাস্ট আমরা বলবো যে। এবং দেখা গেছে যেই বাবুগুলো ব্রেস্ট ফিডিং করেনি তারাই বারবার আমাদের কাছে রিকারেন্ট ডায়রিয়া নিয়ে আসে, বারবার আসছে যে স্যার পাতলা পায়খানা হচ্ছে। তাহলে একটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং এনশিওর করা, 2 নম্বর হচ্ছে যে 6 মাসের পরে যে উইনিং যে প্র্যাকটিসটা, যে আমরা যে প্রথম যে খাবারটা ব্রেস্ট ফিডিং এর সাথে সাথে প্রথম যে খাবারটা বাইরের খাবারগুলো আমি বলবো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি ভালোভাবে শুরু করা যায় তাহলে আমি বলবো এই ডায়রিয়ার প্রকোপটা অনেক কমে যায়। আরো কিছু সময় দেখা যায় যখন বাচ্চারা মাত্র বসতে শুরু করে বা একটু এগোতে শুরু করে, হাত দিচ্ছে হয়তো নিজের আঙ্গুলটা, আমরা টোডলার্স ডায়রিয়া বলে এদিক ওদিক ঘুরছে, ওটা খাচ্ছে, অবশ্যই এটা প্রিভেনশন করতে হবে। ওখান থেকেই তো মেইনলি আসে আমাদের কাছে, ওই বয়সী বাচ্চারাই আসলে কমনলি আসে যে ডায়রিয়া শুরু হয়ে গেছে। আর জটিলতা আসলে যেটি বলছিলেন সেটি মৃত্যুর ঝুঁকি কি রয়েছে? যদি মৃত্যুর ঝুঁকি আমরা বলবো যদি আপনি স্যালাইন ইন্ট্রোডিউস করতে পারেন, ব্রেস্ট ফিডিং খাওয়াতে পারেন, এবং আমি যেভাবে বললাম তাহলে তো কোনো সুযোগই নাই। আসলে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেরি হয়ে যায়, আমাদের মা বাবারা হয়তো অতটা সচেতনতা দেখাতে পারেন না, এবং যারা একটু আসলে লো সোশিওইকোনমিক কন্ডিশন তারা হয়তো জানেন না। তাহলে এইটাই হয়। সুতরাং মৃত্যু ঝুঁকি নাই, তবে হ্যাঁ মৃত্যু ঝুঁকি আমি যেটা বলছি সেটাই, দেয়ার আর সাম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, সেখানে আপনার হাইপোনেট্রিয়াম, সোডিয়াম কমে যেতে পারে, পটাশিয়ামের ঘাটতি হতে পারে, সুতরাং লবণের তারতম্য ঘটার সুযোগ আছে, সেটা খুবই ডেঞ্জারাস হয়ে যেতে পারে। আর যেটা আমরা বলবো অ্যাকিউট কিডনি শাটডাউন, যদি আপনার শরীরে পানি কমে যায়, আপনার গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমে যাবে, কিডনি ফেইলিওর হয়ে পেশেন্ট মারা যেতে পারে। এছাড়া আদারওয়াইজ ডায়রিয়ার পেশেন্টের তো মারা যাওয়ার কোনো কারণই নেই, এবং আমরা সেটি চাইও না, অবশ্যই অনাকাঙ্ক্ষিত আমাদের জন্য। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিলেন। আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের ডায়রিয়া হলে কি করণীয় কিংবা প্রতিরোধের কি কি ব্যবস্থা এক্ষেত্রে রয়েছে সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আজকের অতিথি আমাদের সুন্দর করে সেগুলো বুঝিয়ে দিলেন। আশা করছি আপনাদের উপকার আসবে। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো অ্যাবসের একটা মুভমেন্ট। এই অ্যাবসের যে পার্টটা এক্সারসাইজ দেখাবো সেটাকে আমরা বলি অবলিক্স। অবলিক্সটা হচ্ছে আপনার অ্যাবসের যে সাইডে যে পার্টগুলো থাকে, সাইডের 2 সাইডে যে এইগুলো মাসলগুলো থাকে, সেই মাসলগুলো কীভাবে ডেভেলপ করতে হয়। এখন 6 প্যাক্সের জন্য একটা ভাইটাল পার্ট হচ্ছে আপনার যদি অবলিক মাসলটা যদি ঠিকমতো ডেভেলপমেন্ট না হয় তাহলে 6 প্যাক বের হলে জিনিসটা ওই পরিমাণ ভিজিবিলিটি হবে না, দেখা যাবে না। এই জন্য দেখা যায় অনেকে শুধু 6 প্যাক্সের জন্য শুধু সিট আপস এবং এইগুলো মারতে থাকে, লেগ রেজগুলো মারতে থাকে। এরপর যেটা হয় 6 প্যাক চলে আসে কিন্তু ভিজিবিলিটি তার মতো হয় না, পছন্দ মতো হয় না। পছন্দ মতো হয় না রিজনটা হচ্ছে এই, তার অবলিক মাসলটা ডেভেলপমেন্ট না, এই হচ্ছে একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে এই, ছেলেদের যে এইটা হয় সমস্যাটা হয় যেটা আমরা বলি লাভ হ্যান্ডেলস। ছেলেদের ফ্যাটগুলো কোমরের সাইড দিয়ে হয়ে যায়, যেটা দেখা যায় সব জায়গায় মাসল হয়ে গেল, ফ্যাটগুলো বার্ন হয়ে গেল, কিন্তু সাইডের যে ফ্যাটগুলো থাকে এই জিনিসগুলো সহজে তারা করতে পারে না, বার্ন করতে পারে না। রিজনটা হচ্ছে তারা সিট আপ করছে কিন্তু অবলিক্সের কোনো এক্সারসাইজ তারা করছে না। অনেক ওই যে পরিমাণ মানে কার্ডিও করলো ফ্যাটটা বার্ন করলো, কিন্তু সাইডের যে মানে স্কিনগুলো থেকে ফ্যাটটা বার্ন হয়ে গেল, নিচের থেকে ফ্যাটটা বার্ন হয়ে গেল, সেটা স্কিনগুলো কিন্তু লুজ হয়ে থাকলো। সেখানে যদি সেই জায়গাটা কিন্তু তাকে মাসলটা একটু ডেভেলপ করতে হবে। যদি সে অবলিক্সের মাসলটা যদি ডেভেলপমেন্ট না করে তাহলে যে জিনিসটা হবে তার পুরো বডিতে কিন্তু তার মাসকুলারিটি চলে আসবে, কিন্তু ওই জায়গাটা দেখবেন একটা লুজ ভাব হয়ে যায়, মানে থেকে যায়। এবং দেখা যায় যে অনেকে চায় বডিটা ভিশেপ করতে চায়,
তারা দেখা যাচ্ছে মারছে, চিটাপ মারছে, অথবা ল্যাসে করছে, মানে অনেক ধরনের মুভমেন্ট করছে, এতে ল্যাসে ডেভেলপ হয়ে গেছে, হওয়ার পরে ভি শেপটা আসছে না। রিজনটা হচ্ছে তার অবলিক মাসলটা ঠিক মতো ডেভেলপমেন্ট না, ওই জায়গাটা একটা লুজনেস ভাব থেকে যায়। এখন আমরা ট্রাই করবো যে কীভাবে ওই লুজনেস ভাবটাকে একটু টাইট আপ করা যায়। ওকে, এখন দেখবেন যে কীভাবে এক্সারসাইজটা আমরা করবো। ওকে ওকে, আই এম রেডি। ওকে, এই জন্য যে জিনিসটা করবেন, একটা বেঞ্চে আপনি বসবেন। এটাকে আমরা দেখেছিলাম স্ট্যান্ডিং, যেটা আমি বলেছিলাম স্ট্যান্ডিং টুইস্ট, কিন্তু এটা হচ্ছে একটু অ্যাডভান্স ভেরিয়েশন। কারণ এখানে যে জিনিসটা করবো, আমরা কিছুটা ওয়েটটা নিয়ে নেব। ওয়েটটা নিয়ে মুভমেন্টটাকে যাতে মোমেন্টাম ইউজ না হয়, যাতে কোনো চিট ফর্মে না আসতে পারি, এই জন্য আমরা বসে যাব। বসে গেলে যে জিনিসটা হবে, বডির মোমেন্টাম কম ইউজ হবে এবং যে জায়গাটা ফোকাস করবো সেই জায়গাটাই হবে, শুধুমাত্র ফোকাস হবে। এখন দেখেন যে এক্সারসাইজটা কীভাবে আমরা করবো। ওকে, টুইস্ট। ওকে, ফুল বডি টুইস্ট করবে। লোয়ার বডি কিন্তু একদম ফিক্স থাকছে, লোয়ার বডিতে কোনো মুভমেন্ট হচ্ছে না, যে মুভমেন্টটা হচ্ছে শুধুমাত্র আপার পোর্শনে। এবং ওয়েটটা যে নিচ্ছে, ওয়েটটা নেওয়ার কারণে যে জিনিসটা হবে, অবলিক মাসলটাকে সিভিয়ারলি একটা স্ট্রেন পড়বে এবং অবলিক মাসলটা ডেভেলপ হয়ে যাবে। তবে অনেকে মনে করছে যে ওয়েট নিলে অবলিক মাসলটা বড় হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে করতে পারেন, কারণ অবলিক মাসল অথবা অ্যাবসেন্ট মাসল ওই পরিমাণ বড় মাসল না যেটা খুব একটা বড় হয়ে যাবে। খুব বড় যদি কারো যদি ডেভেলপমেন্ট হওয়ার থাকে, জেনেটিক্স থাকে, হয়তো কিছুটা হলে বাড়বে, এর বেশিই হবে না, বাড়বে না। তবে শুধু বাড়বে যাদের অ্যাবসেন্ট মাসল আছে। কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখবেন, ফ্যাট কিন্তু বাড়বে না। এই জন্য অনেকে যারা মোটা, তারা হয়তো মনে করছেন যে এটা করলে হয়তো আমার পেটটা আরও বেড়ে যাবে। আসলে ব্যাপারটা সেরকম হবে না, কারণ যারা মোটা তাদের পেটে কিন্তু এই পরিমাণ মাসল থাকে না। সুতরাং আপনি নিশ্চিন্তে এক্সারসাইজটা আপনার এক্সারসাইজের ভিতর ইনক্লুড করতে পারেন। আর এটা টাইম বলবো, যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে আপনি যদি এক্সারসাইজটা করেন, তাহলে আপনার অবলিক মাসলটা ভালোভাবে হবে, স্ট্রং হবে। তো পরবর্তীতে এক্সারসাইজগুলো করার পর লাস্টে আবার যদি এক্সারসাইজটা করেন, তাহলে ডেভেলপমেন্ট ভালোভাবে আসবে। দর্শক, আপনি নিজে অথবা আপনার কাছের মানুষটি কিংবা আপনার পরিবারের যে কোনো মানুষ ভুলবশত বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলতে পারেন। তাৎক্ষণিকভাবে কি করণীয়? একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। হঠাৎ বিষাক্ত বা ক্ষতিকারক কিছু খেয়ে ফেললে কি করবেন, সে বিষয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিনই হয়ে পড়ে। তো কেউ যদি ক্ষতিকারক বা বিষাক্ত কিছু খেয়ে ফেলে, তৎক্ষণাৎ ভাবতে হবে যে আপনি কি আদৌ ক্ষতিকারক বা বিষাক্ত কিছু খেয়েছেন কিনা এবং তা কত পরিমাণ খেয়েছেন। আমরা সাধারণত বলে থাকি যে ক্ষতিকারক জিনিস সেগুলোই হচ্ছে যা আমাদের গলা, খাদ্যনালী, শ্বাসনালী এগুলোর ক্ষতি করে থাকে, যেমন স্যাভলন বা হারপিক, কীটনাশক ঔষধ বা ঘরের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র যেমন কেরোসিন বা কোনো অ্যাসিড, এগুলো খেয়ে ফেলে তৎক্ষণাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো ক্ষতিকারক কিছু খেয়ে ফেলেই যে ক্ষতি হবে তা নয়, তা আপনি ভাবতে হবে অল্প পরিমাণ খেয়েছেন না বেশি পরিমাণ খেয়েছেন। যদি অল্প পরিমাণ খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ক্ষতির পরিমাণ খুবই কম, এবং একদম অল্প খেলে সেক্ষেত্রে হয়তো তেমন কোনো ক্ষতির সম্ভাবনাই নেই। ক্ষতির সম্ভাবনা হচ্ছে বেশি পরিমাণ এবং অতি ঘনত্ব তরল পদার্থ, ক্ষতিকারক তরল পদার্থ খেয়ে থাকলে। যদি খেয়েই ফেলেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে যা করতে হবে, আপনাকে নিজের চেষ্টায়, মানে হচ্ছে মুখে আঙুল ঢুকিয়ে বমি করতে হবে এবং যতবার সম্ভব বমি করতে হবে। আপনি যতটুকু পরিমাণ খেয়েছেন তার ম্যাক্সিমাম পোর্শনটা যত দ্রুত সম্ভব বের করে ফেলতে হবে। যত দ্রুত সম্ভব বের করে ফেললেন, বমি করলেন, এবং এর পরবর্তীতে মুখ বারে পরিষ্কার পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে কুলি করতে হবে। মুখটা পরিষ্কার করে রাখতে হবে। মুখের অন্যান্য স্থানে, যেমন চোখে, নাকে বা গালের অন্য জায়গায়, শরীরের অন্য স্থানে যদি বিষাক্ত পদার্থটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এবং মুখ বারে পরিষ্কার করতে হবে। এগুলো করার পর আপনার অতি দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসক অথবা হাসপাতালে যোগাযোগ করতে হবে পরবর্তী চিকিৎসার জন্য। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। 40 বছরের পর দিনে 2-3 কাপের বেশি কফি খাওয়া ভালো নয়, কারণ কফিতে রয়েছে ক্যাফেস্টল এবং কাহুইয়ল নামের দুটি রাসায়নিক পদার্থ। এগুলো শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: একটা বাচ্চার যদি হার্টের একটা ছিদ্র থাকে, তার আরেকজন অফস্প্রিংয়ের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এল্ডারলি মাদারদের ক্ষেত্রে বেশি হয়। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, তখন বেশ কিছু ভাইরাল সংক্রমণ থেকে ওইটা হয়। আবার যেমন বিদেশে দেখা যায় যে মা যদি সিগারেট খায় বা অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার করে,
বা কোকেইন ব্যবহার করে তাদের ক্ষেত্রে কিছু কনজেনিটাল রোগ বেশি হয়। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।